আমরা আলোচনা করছি এবং এর ভেতর থেকেই কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। তো শুরুতেই আমরা দেখে নিই আমাদের বায়ুমণ্ডলের উপাদান যে পার্টটা রয়েছে সেখান থেকে যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আসে। বায়ুমণ্ডলের উপাদান যে পার্ট রয়েছে সেখান থেকে গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলো আসে সেখান থেকে আমরা প্রথমে দেখছি যে বায়ুমণ্ডলের বিস্তার 10,000 কিলোমিটার। বায়ুমণ্ডলের বিস্তার 10,000 কিলোমিটার, এটা আমরা নোট ডাউন করে রাখবো। নাইট্রোজেন 78.08%, অক্সিজেন 20.94%, আর্গন 0.93%, কার্বন ডাইঅক্সাইড 0.03%। এই যে গ্যাসগুলো রয়েছে এগুলো কিন্তু তার পার্সেন্টেজ মাথায় রাখতে হবে। তাহলে সবথেকে বেশি পরিমাণে আছে কিন্তু নাইট্রোজেন, এবং নেক্সট হচ্ছে অক্সিজেন। নাইট্রোজেন অক্সিজেন মিলেই কিন্তু 99% ম্যাক্সিমাম জায়গা কিন্তু প্রায় দখল করে রেখেছে বায়ুমণ্ডলের যতগুলো উপাদান আছে তার মধ্যে। এবং থার্ডে আছে আর্গন, একটা নিষ্ক্রিয় গ্যাস 0.93%, কার্বন ডাইঅক্সাইড 4 নম্বরে আছে 0.033%। তাহলে এই পার্সেন্টেজগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তারপরে বায়ুমণ্ডলের একটি কঠিন উপাদান হলো লবণ কণা। আমরা জানি বালুকণা, ধূলিকণা এগুলো কঠিন উপাদানের মধ্যে পড়ে। আর ধূলিকণার উপস্থিতির কারণে কিন্তু আমরা আকাশের রং নীল দেখি। অ্যাকচুয়ালি আকাশের রং কালো, চাঁদ থেকে কালো রঙের দেখায়। ধূলিকণার জন্যই কিন্তু আকাশের রিফ্লেকশন আসে বিভিন্ন যে দ্যুতি অনুযায়ী। আমরা কখনো লাল দেখি, কখনো নীল দেখি আকাশের দিকে তাকালে। তো এটা কেন হয়, বা রামধনুর মতো আমরা কখনো কখনো রং দেখি, এটা হয় কারণ হচ্ছে ধূলিকণার উপস্থিতির জন্য। বায়ুমণ্ডলে জলীয় বাষ্প আছে। বায়ুমণ্ডলে জলীয় বাষ্প বিভিন্ন আবহাওয়ার গোলযোগপূর্ণ অবস্থা সৃষ্টির জন্য দায়ী, উষ্ণতা ধরে রাখে। এরপরে বায়ুমণ্ডলের স্তর থেকে যে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনগুলো কিন্তু মাথায় রাখতে হবে, যে স্তর থেকে কি আমরা পড়ব। বায়ুমণ্ডলে হেটেরোস্ফিয়ার উচ্চতম স্তর হাইড্রোজেন স্তর। তাহলে আমরা বায়ুমণ্ডলের উচ্চতম স্তর কোনটা? হাইড্রোজেন স্তর। আর এখানে হেটেরোস্ফিয়ার বলা হয়েছে বিষম মণ্ডল। হেটেরোস্ফিয়ার হচ্ছে বিষম মণ্ডলের দুটো যে পার্ট রয়েছে। আমরা জানি যে সমমণ্ডল এবং বিষম মণ্ডল, অর্থাৎ হেটেরোস্ফিয়ার এবং হোমোস্ফিয়ার বায়ুমণ্ডলের উপাদানগত তারতম্য অনুসারে, উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের শ্রেণীবিন্যাস আছে এবং উপাদানের তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের শ্রেণীবিন্যাস আছে। হেটেরোস্ফিয়ার স্তর হচ্ছে বিষম মণ্ডলের মধ্যে পড়ে। এখানে বায়ুমণ্ডলের উপাদানগুলো কিন্তু সমানভাবে অবস্থান করে না। আমরা জানি যে বিষম মণ্ডলের 4টে পার্ট আছে: আণবিক নাইট্রোজেনের স্তর, পারমাণবিক অক্সিজেনের স্তর, হিলিয়াম স্তর এবং হাইড্রোজেন স্তর। সেই বিষম মণ্ডলের মধ্যে সব থেকে উপরে আছে, একদম উপরে আছে হাইড্রোজেন স্তর। এটাই হচ্ছে সব থেকে হালকা গ্যাস বায়ুমণ্ডলের। এবং একদম নিচে আছে পারমাণবিক অক্সিজেন স্তর, আণবিক নাইট্রোজেন স্তর, পারমাণবিক অক্সিজেন স্তর, হিলিয়াম স্তর এবং হাইড্রোজেন স্তর। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সমমণ্ডল এবং বিষমমণ্ডল, সমমণ্ডল যেখানে উপাদানগুলো সমান অনুপাতে থাকে, এবং বিষমমণ্ডল যেখানে হচ্ছে উপাদানগুলো আলাদা আলাদা উপাদান হিসাবে থাকে। বিষমমণ্ডল এবং সমমণ্ডলের মধ্যবর্তী সীমানাকে বলা হয় টার্বোপজ। সমমণ্ডল এবং বিষমমণ্ডলের মধ্যবর্তী যে সীমানা সেটাকে বলা হচ্ছে টার্বোপজ। ট্রোপোস্ফিয়ার, এবার আমরা জানি যে বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্য অনুসারে ভাগ আছে একেবারে নিচ থেকে ওপর পর্যন্ত। ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এই সমস্ত স্তরগুলো যে রয়েছে সেখানে ট্রোপোস্ফিয়ারের উচ্চতা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। আর নিরক্ষীয় অঞ্চলে 18 কিলোমিটার এবং মেরু অঞ্চলে 8 কিলোমিটার। তাহলে নিরক্ষীয় অঞ্চলে এবং মেরু অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের পার্থক্য কেন? কারণ নিরক্ষীয় অঞ্চল এখানে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব, আর মেরু অঞ্চলে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব একটু বেশি কম রয়েছে। মেরু অঞ্চল যেহেতু কেন্দ্রের কাছে আছে সেখানে ট্রোপোস্ফিয়ারের উচ্চতা কম, কারণ বেশি টেনে রেখেছে। আর নিরক্ষীয় অঞ্চল কেন্দ্র থেকে স্ফীত, যেহেতু স্ফীত কেন্দ্র থেকে একটু দূরে আছে, সেহেতু নিরক্ষীয় অঞ্চলকে কিন্তু একটু কম টানছে, মেরুকে একটু বেশি টানছে। এটা আমরা 9-এ পড়েছি। সেহেতু ট্রোপোস্ফিয়ারের উচ্চতা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। 8 কিলোমিটার হচ্ছে মেরুতে, 18 কিলোমিটার হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে। ট্রোপোস্ফিয়ারে যত উপরে উঠবো তত উষ্ণতা কিন্তু বৃদ্ধি পাবে। যত উপরে উঠবো উচ্চতা বৃদ্ধির সাথে সাথে কিন্তু উষ্ণতা তত হ্রাস পায়। একে বলা হয় নর্মাল ল্যাপস রেট, NLR, নর্মাল ল্যাপস রেট। অর্থাৎ পার 1000 মিটার যত উপরে উঠবো আমরা 6.4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার কিন্তু ডিক্রিজ করবে। 6.4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ডিক্রিজ করবে। যত উপরে উঠবো উষ্ণতা কিন্তু কমতে থাকবে। এটা কোথায় হয়? এটা কিন্তু ট্রোপোস্ফিয়ারে হয়। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে 6.4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ডিক্রিজ করছে। ট্রোপোস্ফিয়ারে ঊর্ধ্বে
স্তরের নাম হচ্ছে ট্রোপোপজ, অর্থাৎ ট্রোপোস্ফিয়ার যেখানে শেষ হচ্ছে তারপরে ট্রোপোপজ। ট্রোপোপজ 3 কিলোমিটার মতো থাকে, এখানে কিন্তু উষ্ণতা কোনো চেঞ্জ হয় না, ধ্রুবক অবস্থায় থাকে। আর ট্রোপোস্ফিয়ারকে বলা হয় ক্ষুব্ধ মণ্ডল, কারণ আবহাওয়ার গোলযোগপূর্ণ অবস্থা কিন্তু ট্রোপোস্ফিয়ারেই হয়। যত ওয়েদার ফেনোমেনা সব ট্রোপোস্ফিয়ারের হয়, তাই ট্রোপোস্ফিয়ারের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে ক্ষুব্ধ মণ্ডল বলা হয়। আর শান্ত মণ্ডল বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ারকে। কেন? কারণ এখানে আবহাওয়ার গোলযোগপূর্ণ কোনো অবস্থা দেখা যায় না, কারণ এখানে না আছে মেঘ, না জলীয় বাষ্প, না ধূলিকণা, কিছুই নেই, সেই জন্য এখানে শান্ত ভাব বিরাজ থাকে। আর বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার দিয়েই কিন্তু এই জন্য জেট বিমানগুলো চলাচল করে, শান্ত ভাব বিরাজ থাকে সেই কারণের জন্য। উল্কাপিণ্ড পুড়ে কিন্তু ছাই হয় মেসোস্ফিয়ারে। মেসোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের শীতলতম স্তর। মেসোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের শীতলতম স্তর, এবং এখানে এত উত্তপ্ত উল্কাপিণ্ড এসে পৌঁছায় মেসোস্ফিয়ারে। ঠান্ডা এতটাই বেশি, সে কারণে গরম আর ঠান্ডার মধ্যে উষ্ণতার ব্যাপক পার্থক্যের জন্য উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় সংকোচন এবং প্রসারণজনিত কারণে। বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সাথে বাতাসে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে বৈপরীত্য উষ্ণতা বলা হয়। অর্থাৎ আমরা জানি ট্রোপোস্ফিয়ারে যত উপরে উঠি তত কিন্তু উষ্ণতা কমতে থাকে, এটা যদি না হয়ে যদি বেড়ে যায় তাহলে সেটা বৈপরীত্য উষ্ণতা, অর্থাৎ উপরে উঠছি উষ্ণতা বাড়ছে, এটা বৈপরীত্য উষ্ণতার মধ্যে পড়ে। উষ্ণতম স্তর যেটা আছে এক্সোস্ফিয়ার। মেরুজ্যোতি দেখা যায় আয়নোস্ফিয়ারে। মেরুজ্যোতি আয়নোস্ফিয়ারে দেখা যায়, এটা মাথায় রাখতে হবে। সুমেরু প্রভা, কুমেরু প্রভা মেরুতে দেখা যায়। বেতার তরঙ্গ প্রতিফলিত হয় কিন্তু আয়নোস্ফিয়ার দিয়েই। বেতার তরঙ্গ প্রতিফলিত হয় আয়নোস্ফিয়ার দিয়ে। আচ্ছা, ওজোন গ্যাসের আবিষ্কর্তা স্কোনবি। ওজোন গ্যাসের আবিষ্কর্তা স্কোনবি। ওজোন স্তরের আবিষ্কর্তা হেনরি বুসন, চার্লস ফেব্রি। ওজোন স্তর রিলেটেড কোয়েশ্চেন। ওজোন স্তর রিলেটেড কোয়েশ্চেন। ওজোন গ্যাসের আবিষ্কর্তা স্কোনবি। ওজোন স্তরের আবিষ্কর্তা হেনরি বুসন, চার্লস ফেব্রি। ওজোন স্তর সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে, সেই কারণে তো ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলে। কারণ সে অতিবেগুনি রশ্মি যদি আল্ট্রাভায়োলেট রে আমাদের পৃথিবীতে এসে পৌঁছাতো তাহলে এই উদ্ভিদ জগৎ প্রাণী জগৎ নিঃশেষ হয়ে যেত। ওজোন গ্যাসের সংকেত আমরা জানি O3। আর ওজোন গ্যাসের প্রাধান্য বা ওজোন স্তরের প্রাধান্য দেখা যায় স্ট্র্যাটোস্ফিয়ারে। আন্টার্কটিকায় প্রথম ওজোন গহ্বর আবিষ্কার হয়েছে, কারণ ওজোন স্তর আমরা জানি যে ডবসন ওজোন গ্যাস ডবসন ইউনিটে, ওজোন স্তরে যে গ্যাসের পরিমাণ সেটা ডবসন ইউনিটে মাপা হয়। যেখানে 200 ডবসনের কম দেখা যায় যে ওজোন গ্যাস রয়েছে, সেখানে ওজোন হোল সৃষ্টি হতে পারে। আন্টার্কটিকাতে প্রথম কিন্তু এই ওজোন হোল আবিষ্কার হয়েছে। আর ওজোন স্তর সংরক্ষণ যে প্রোটোকল, সেটা মন্ট্রিল প্রোটোকল, ওজোন স্তর সংরক্ষণ প্রোটোকল। ওজোন সুরক্ষা দিবস 16 সেপ্টেম্বর। ওজোন সুরক্ষা দিবস 16 সেপ্টেম্বর, এটা মাথায় রাখতে হবে। এরপরে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন। তাপ, উষ্ণতা এবং বিশ্ব উষ্ণায়ন রিলেটেড। পৃথিবীর উত্তপ্ত ভূপৃষ্ঠ দীর্ঘ তরঙ্গরূপে বায়ুমণ্ডলে তাপ বিকিরণ করে। অর্থাৎ সূর্য থেকে যে তাপ আসে সেটা ক্ষুদ্র তরঙ্গরূপে আসে, ক্ষুদ্র তরঙ্গরূপে আসে। এবং যদি রিফ্লেকশনটা হয় ভূপৃষ্ঠ থেকে, সেটা বৃহৎ তরঙ্গরূপে রিফ্লেকশন হয় এবং বায়ুমণ্ডলে বিকিরণ হয়। আর এই বিকিরণ পদ্ধতিই কিন্তু সবথেকে বেশি কার্যকরী এই বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার জন্য। অ্যালবেডোর পরিমাণ 34%। বিকিরণ পদ্ধতির মাধ্যমে বায়ুমণ্ডল সর্বাধিক উত্তপ্ত হয়। ভূপৃষ্ঠের সমান্তরালে যদি বায়ু প্রবাহিত হয় সেটা আমরা জানি যে উষ্ণ বায়ু প্রবাহিত হয়, অ্যাডভেকশন পদ্ধতি সেটা। লু আমরা জানি, অ্যাডভেকশন পদ্ধতির উদাহরণ হচ্ছে লু। পৃথিবীর গড় উষ্ণতা 15 ডিগ্রি সেলসিয়াস। 15 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে পৃথিবীর গড় উষ্ণতা। পৃথিবীর গড় উষ্ণতা 15 ডিগ্রি সেলসিয়াস। 1 ডিগ্রি অক্ষাংশে, প্রতি 1 ডিগ্রি অক্ষাংশের পরিবর্তনে উষ্ণতা হ্রাস পায় 0.28 ডিগ্রি সেলসিয়াস। 1 ডিগ্রি যদি আমাদের অক্ষাংশ পরিবর্তন হয় তাহলে উষ্ণতা কিন্তু পরিবর্তন হবে 0.28 ডিগ্রি সেলসিয়াস। জলভাগ অপেক্ষা স্থলভাগ দ্রুত উষ্ণ ও শীতল হয়, এটা মাথায় রাখতে হবে যে জলভাগ অপেক্ষা স্থলভাগ যেহেতু বিভিন্ন ধরনের উপাদান দিয়ে গঠিত, তাই স্থলভাগ দ্রুত গরম হয়। লু হচ্ছে উষ্ণ স্থানীয় বায়ু, উত্তর পশ্চিম ভারতে দেখা যায়। লু উষ্ণ স্থানীয় বায়ু উত্তর পশ্চিম ভারতে দেখা যায়, এটা মাথায় রাখতে হবে। একই উষ্ণতাযুক্ত যে রেখা আছে, একই উষ্ণতাযুক্ত রেখাকে বলা হয় সমাষ্ণ রেখা। গ্রিন হাউস শব্দটি প্রথম ব্যবহার করেন জোসেফ ফুরিয়ার। গ্রিন হাউস শব্দটি প্রথম ব্যবহার করে জোসেফ ফুরিয়ার। প্রধান গ্রিন হাউস গ্যাস কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড কিন্তু সবথেকে ভারী গ্যাস। কার্বন ডাইঅক্সাইড গ্যাস হচ্ছে সবথেকে ভারী গ্যাস
এল নিনো শব্দের অর্থ শিশুখ্রিস্ট। আর কার্বন ডাই অক্সাইড গ্যাসকে তাপ শোষক গ্যাসও বলা হয়, কারণ সব থেকে বেশি তাপ শোষণ করতে পারে। এল নিনো শব্দের অর্থ শিশুখ্রিস্ট। পেরু, চিলি এই এল নিনো পর্যায়ে যখন হয় জলবায়ুগত অবস্থা, তখন পেরু চিলিতে বন্যা হয় আর আমাদের এখানে খরা হয়। এল নিনো অবস্থায় আমাদের এখানে খরা হয়, পেরু চিলিতে বন্যা হয়। আর লা নিনা কথা ছোট্ট বালিকা, তখন পেরু চিলিতে খরা হয় আর আমাদের এখানে বন্যা হয়। পেরু চিলিতে খরা হয়, আমাদের এখানে বন্যা হয়। এখানে গ্রিন হাউস ও বিশ্ব উষ্ণায়ন সম্পর্কিত যে প্রোটোকল সেটা কিয়োটো প্রোটোকল। তার মানে ওজোন স্তর রিলেটেড প্রোটোকল হচ্ছে মন্ট্রিল প্রোটোকল, যেখানে আন্তর্জাতিক চুক্তি হয় যার মাধ্যমে ওজোন স্তরকে সুরক্ষিত করতে হবে। আর পৃথিবীর যে উষ্ণতা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে তার জন্য যে আন্তর্জাতিক চুক্তি যে প্রোটোকল সেটা কিয়োটো প্রোটোকল। তাপ বিষুবরেখা নিরক্ষরেখা সমান্তরালে বিস্তার হয়েছে। তাহলে তাপ বিষুবরেখা এমন একটি কাল্পনিক রেখা যেটা নিরক্ষরেখার সমান্তরালে কখনো উত্তর গোলার্ধে কখনো দক্ষিণ গোলার্ধে দেখা যায়। প্রতিদিনের সর্বোচ্চ উষ্ণতাযুক্ত যে দ্রাঘিমারেখার উপর অঙ্কিত যে সর্বোচ্চ উষ্ণতাযুক্ত রেখা সেটা তাপ বিষুব রেখা নিরক্ষরেখার সমান্তরালে বিস্তার লাভ করে। এবারে চাপ বলয় রিলেটেড কোয়েশ্চেন। বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম ব্যারোমিটার, চাপ মাপার একক মিলিবার। উষ্ণতা চাপের সম্পর্ক ব্যস্তানুপাতিক, অর্থাৎ উষ্ণতা বাড়লে বায়ুর চাপ কমে, উষ্ণতা কমলে বায়ুর চাপ বাড়ে। চাপ ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগ বৃদ্ধি পাবে, অর্থাৎ চাপ ঢাল যদি বেড়ে যায়, কোনো জায়গায় উষ্ণতা মানে উচ্চচাপ আছে, কোনো জায়গায় নিম্নচাপ আছে, চাপ ঢাল বাড়লে তাহলে কি হবে, বায়ুর কিন্তু গতিবেগ খুব বেড়ে যাবে। অশ্ব অক্ষাংশ অবস্থিত উপক্রান্তীয় উচ্চচাপ বলয় রয়েছে অশ্ব অক্ষাংশ। কর্কটীয় মকরীয় যে শান্ত বলয় 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি অক্ষাংশ, সেখানেই কিন্তু এই অশ্ব অক্ষাংশ অবস্থিত। ভূপৃষ্ঠের গড় বায়ুচাপ 1013.25 MB, 1013.25 MB ভূপৃষ্ঠের। সমুদ্রপৃষ্ঠের গড় বায়ুচাপ 1013.25 MB। এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এরপর বায়ু প্রবাহ থেকে আমরা যে কোয়েশ্চেনগুলো রাখছি, যে বায়ুর উল্লম্ব চলাচলকে বায়ু স্রোত বলে, অর্থাৎ বায়ু এইভাবে উপরে ওঠা বা নিচে নামা, এটাকে বলা হয় বায়ু স্রোত। আর অনুভূমিকভাবে যদি হয় তাহলে সেটা বায়ু প্রবাহ। কিছু উষ্ণস্থানীয় বায়ু, যেখান থেকে প্রশ্ন কিন্তু খুব আসে, উষ্ণস্থানীয় বায়ু যেমন ফন, এটা কোথায় প্রবাহিত হয়, আল্পস পর্বতে। চিনুক, এটা উষ্ণস্থানীয় বায়ু, কোথায় প্রবাহিত হয়, রকি পার্বত্য অঞ্চলে। হারমাট্টান, এটা উষ্ণস্থানীয় বায়ু, একে দ্য ডাক্তার বলা হয়, গিনি উপকূলে প্রবাহিত হয়, এটা মাথায় রাখতে হবে, আফ্রিকার গিনি উপকূলে। খামসিন উষ্ণস্থানীয় বায়ু মিশরে প্রবাহিত হয়। সিরোক্কো উষ্ণস্থানীয় বায়ু ইতালিতে প্রবাহিত হয়। এই উষ্ণস্থানীয় বায়ুগুলো খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে শর্ট কোয়েশ্চেন আসে। শীতল স্থানীয় বায়ু ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত হয়। শীতল স্থানীয় বায়ু রোন নদীর উপত্যকায় প্রবাহিত হয়। শীতল স্থানীয় বায়ু হচ্ছে মিস্ট্রাল। তাছাড়া বোরা আছে, বোরা অ্যাড্রিয়াটিক উপকূলে প্রবাহিত হয় ইতালিতে। অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়। বায়ুর গতিবেগ মাপার একক হচ্ছে নট। আয়ন শব্দের অর্থ পথ, একে বাণিজ্য বায়ু বলে। আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু বলে, কারণ আগেকার দিনে এই বায়ুর গতিপথ ধরে বাণিজ্য করা হতো। পশ্চিমা বায়ুর বিভিন্ন নাম আছে, যেমন গর্জনশীল 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ বরাবর, ক্রোধমত্ত 50 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ বরাবর, তীক্ষ্ণ চিৎকারকারী 60 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ বরাবর। কারণ এত দ্রুত গতিতে প্রবাহিত হয়, এই জন্য এই নামকরণ করা হয়েছে। এবারে ঘূর্ণবাদ রিলেটেড কয়েকটি কোয়েশ্চেন। ঘূর্ণবাদ শব্দটি প্রথম ব্যবহার করে হেনরি পিডিংটন। মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় রয়েছে যার নাম টর্নেডো, একে মার্কিন যুক্তরাষ্ট্রের টুইস্টারও বলা হয়। টাইফুন, চীন জাপান যে উপসাগর রয়েছে সেখানে চীন উপসাগরে টাইফুন আর জাপানের তাইফু। চীনে হচ্ছে টাইফুন, জাপানের তাইফু, এই যে ঘূর্ণবাদ। হ্যারিকেন হচ্ছে ক্যারিবিয়ান সাগরে, ওয়েস্ট ইন্ডিজ আমরা জানি হ্যারিকেন। উইলি হচ্ছে অস্ট্রেলিয়াতে, অস্ট্রেলিয়া। ব্যাগুই হচ্ছে ফিলিপাইন্স। টাইফুন হচ্ছে তাইওয়ান। জাপান হচ্ছে জাপান সাগর, তাইওয়ানে তাইফুন। আর ঘূর্ণবাদের কেন্দ্রে নিম্নচাপ থাকে, এখানে ঝড় বৃষ্টি হয় না, একে ঘূর্ণবাদের কেন্দ্রকে চক্ষু বলা হয়, ঘূর্ণবাদের চক্ষু। ফ্রান্সিস গল্টন প্রথম প্রতীপ ঘূর্ণবাদ শব্দটি ব্যবহার করেছে। তাহলে হেনরি পিডিংটন প্রথম ঘূর্ণবাদ শব্দটি ব্যবহার করেছেন এবং ফ্রান্সিস গল্টন প্রথম প্রতীপ ঘূর্ণবাদ শব্দটি ব্যবহার করেন। জেড বায়ু এক ধরনের জিওস্ট্রপিক বায়ু, জেড বায়ু জীবনচক্রকে ইন্ডেক্স সাইকেল বলে।
বায়ু প্রবাহের শক্তির মাত্রা বিউফোর্ট স্কেল। বায়ু প্রবাহের শক্তির মাত্রা বিউফোর্ট স্কেল। সমুদ্রবায়ু দিনের বেলা প্রবাহিত হয়, স্থলবায়ু রাত্রে প্রবাহিত হয়। সমুদ্রবায়ু প্রবাহিত হয় দিনের বেলা, স্থলবায়ু প্রবাহিত হয় রাতের বেলা। মৌসুমী বায়ুকে সমুদ্রবায়ু এবং স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলা হয়। আর এই সমুদ্রবায়ু গতিবেগ বেড়ে যায় কিন্তু যেহেতু দিনের বেলা প্রবাহিত হয়, ওই বিকেল বেলার দিকে গতিবেগ সন্ধ্যাবেলার দিকে খুব বেড়ে যায়। আর স্থলবায়ুর গতিবেগ রাতে যেহেতু প্রবাহিত হয় ভোরবেলার দিকে খুব বেড়ে যায়। পার্বত্য বায়ু অ্যানাবেটিক বায়ু, যে আর উপত্যকা বায়ু হচ্ছে পার্বত্য বায়ু হচ্ছে ক্যাটাবেটিক বায়ু এবং উপত্যকা বায়ু হচ্ছে অ্যানাবেটিক বায়ু। এটা মাথায় রাখতে হবে, পার্বত্য বায়ু ক্যাটাবেটিক বায়ু এবং উপত্যকা বায়ু অ্যানাবেটিক বায়ু। এবারে আমরা বায়ুর আর্দ্রতা এবং জলবায়ু, এই শেষ দুটো পার্ট থেকে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বায়ুর আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। সম্পৃক্ত বায়ুর আর্দ্রতা 100% থাকে। ভোরবেলা বায়ুর আর্দ্রতা সবচেয়ে বেশি হয়। আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয় আর্দ্র ও শুষ্ক কুণ্ড থার্মোমিটার। আপেক্ষিক আর্দ্রতা যেটাকে আমরা সাইক্রোমিটার বলে থাকি, হাইগ্রোমিটারেও মাপা যায়। সাইক্রোমিটার হচ্ছে স্পেসিফিক। আপেক্ষিক আর্দ্রতা মাপার একক শতকরা, শতকরা দিয়ে কিন্তু প্রকাশ করা হয় আপেক্ষিক আর্দ্রতাকে। মেঘাচ্ছন্নতা মাপার একক হচ্ছে অক্টা। মেঘাচ্ছন্নতা অক্টা। শহর ও শিল্পাঞ্চলে যে ধোঁয়াপূর্ণ কুয়াশা দেখা যায় তাকে ধোঁয়াশা বলে। নিরক্ষীয় অঞ্চলে 4 o'clock রেইন দেখা যায়। পরিচলন বৃষ্টিপাতে এই হয় নিরক্ষীয় অঞ্চলে 4 o'clock রেইন যাকে আমরা বলি। পর্বতের অনুবাদ ঢালে বৃষ্টির ছায় অঞ্চল দেখা যায়, যেমন শিলং উদাহরণ পর্বতের অনুবাদ ঢাল। আর পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালেও কিন্তু দেখা যায়। ভারতের সর্বাধিক বৃষ্টি শৈলক্ষেপ পদ্ধতিতে হয়। নাতিশীতোষ্ণ মণ্ডলে সীমান্ত বৃষ্টি দেখা যায়। নাতিশীতোষ্ণ মণ্ডলে সীমান্ত বৃষ্টি দেখা যায়, যেটাকে ঘূর্ণ বৃষ্টি বলে। বৃষ্টিপাত মাপার যন্ত্রের নাম হচ্ছে রেনগজ এবং একক হচ্ছে ইঞ্চি এবং সেমি। কখনো ইঞ্চিতেও মাপা হয়, সেন্টিমিটারেও মাপা হয়। বিশ্বের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান মৌসিনরাম আমাদের মেঘালয় চেরাপুঞ্জিতে রয়েছে। ঘূর্ণবাত এখানে শৈলক্ষেপ পদ্ধতিতে বৃষ্টি প্রচুর পরিমাণে হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে জলবায়ু অঞ্চল, জলবায়ু অঞ্চলে কয়েকটি কোয়েশ্চেন, যে জলবায়ু অঞ্চলে শ্রেণীবিভাগ করেন কোপেন, থয়েট এনারা। প্রায় সারা বছর রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। ভূমধ্যসাগরীয় অঞ্চলে শীতকালীন বৃষ্টিপাত দেখা যায়, অর্থাৎ শীতকালে বৃষ্টি হয়। কোনো স্থানে উষ্ণতা বৃষ্টিপাত যে লেখচিত্র, উষ্ণতা রেখাটি বছরের মাঝখানে যদি নিম্নমুখী থাকে, অর্থাৎ এইরকম যদি থাকে, মাঝখানে টেম্পারেচার কমে গেছে, শুরুতে টেম্পারেচার বেশি আছে, জানুয়ারি ফেব্রুয়ারি টেম্পারেচার বেশি, মাঝখানে মার্চ জুন এপ্রিল সেখানে টেম্পারেচার অনেক কম, তার মানে দক্ষিণ গোলার্ধে অবস্থিত স্থানটি। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায় না। কেন? কারণ সারা বছরই উষ্ণ আর্দ্র জলবায়ু দেখা যায়, মেরুতেও কিন্তু দেখা যায় না। বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম থাকে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। বার্ষিক উষ্ণতা বাড়ে না, কমে না, একই পরিমাণ রেঞ্জে থাকে। আর বেশি থাকে কিন্তু মরু অঞ্চলে। এটা মাথায় রাখতে হবে যে প্রচুর বেড়ে যায় দিনের বেলা বা গ্রীষ্মকালে, আবার রাতের বেলা কিন্তু প্রচুর কমে যায়, বা শীতকালে প্রচুর কমে যায়। তাই হচ্ছে উষ্ণতার প্রসার সবচেয়ে বেশি মরু অঞ্চলে। দিন রাতের তাপমাত্রার পার্থক্য সবচেয়ে বেশিও কিন্তু উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে। আমরা জানি যে দিনের বেলা প্রচুর গরম, রাতের বেলা প্রচুর ঠান্ডা উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে। এল নিনোর বছরে ভারতে খরা সৃষ্টি হয়। এল নিনো বছরে, এটা আমরা আগেও পড়েছি। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সারা বছর বৃষ্টিপাত হয়। উত্তর গোলার্ধে উষ্ণতা রেখাটি উত্তল এবং দক্ষিণ গোলার্ধে অবতল হয়। উত্তর গোলার্ধে হবে উত্তল আর দক্ষিণ গোলার্ধে হবে অবতল প্রকৃতির, কারণ উত্তর গোলার্ধে মাঝখানে উষ্ণতা বছরের মাঝে বেশি থাকে, আর দক্ষিণ গোলার্ধে বছরের মাঝে কম থাকে। তো 20 মিনিটে আমরা এই কোয়েশ্চেনগুলো আমরা পড়লাম। আর একটা বিষয়, যে আমাদের চ্যানেলের মধ্যে কিন্তু শর্ট কোয়েশ্চেন পরপর আসবে, বড় কোয়েশ্চেনের ওপরেও কিন্তু সাজেশন রয়েছে। আর চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্ট ক্লিয়ার রয়েছে ওয়ান শর্ট ভিডিওগুলোর মাধ্যমে। ওখান থেকে কিন্তু চ্যাপ্টারের কনসেপ্ট তৈরি হবে এবং নিজে লেখার দক্ষতা অর্জন অবশ্যই হবে। যদি আরও কিছু এক্সট্রা প্রয়োজন হয় মাধ্যমিকে ভালো নম্বর পাওয়ার জন্য, যদি মনে হয় যে এই চ্যাপ্টারটা বা এই টপিকটা বা এর ওপর আমার একটু কনসেপ্ট ক্লিয়ার করে দিলে ভালো হয়, এই প্রশ্নগুলোর ওপরে কমেন্টে জানাতে পারো। অবশ্যই সেটার ওপরে কিন্তু প্রচেষ্টা থাকবে। আর সাজেশন রয়েছে চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্ট ক্লিয়ার যারা করতে চায় ভালো করে, চ্যানেল ডেসক্রিপশানে আমি লিঙ্কগুলো দিয়ে রেখেছি, সেগুলোও কিন্তু দেখতে পারে।
অবশ্যই তাদের কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সমস্ত বিষয়গুলো। ভালো রেজাল্ট হোক, খুব মন দিয়ে পড়াশোনা করা হোক, এটাই আমরা আশাবাদী প্রত্যেকটি ছাত্রছাত্রীর কাছে। ধন্যবাদ।